ভিউয়ার্স, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন গুণী এবং বিজ্ঞ, একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ আব্দুস সামাদ খোকন ভাই। তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। জি ওস্তাদ, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে, কত সালে? আমার চলচ্চিত্র জীবন মাধ্যম তো বলতে পারবো না, আমি শুরু করি এইভাবে যে আমি চলচ্চিত্র 60 দশকের মানে একদম গোড়ার দিকেই প্রায় বলা যায়। জি। সেই সময়ে চলচ্চিত্রে আসি আমি, যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তারপরে চলচ্চিত্রে আসার জন্য চেষ্টা করি, কিন্তু আমার মানে যে পারিবারিকভাবেই অনেক বাধা ছিল। মানে আমার, বিশেষ করে আমার বাবার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, যেহেতু আমার ধারাবাহিকভাবে আমার মেজো ভাই ডাক্তার এবং বাবা চাইছিল যে আমি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হব। তখন তো মানে 60 দশকে তো আর এরকম একটা পরীক্ষা টরীক্ষা ছিল না। তো সেই সময় আমি নাটক টাটকের সাথে জড়িত ছিলাম, মানে স্কুল থেকেই শুরু করেছি কেরিয়ার। এটার প্রতি একটা আগ্রহ ছিল। মানে তখন ওই যে ভারতীয় সিনেমাগুলো আমাদের দেশে চলতো, তখন তো এটা 60 দশকে, তখনও মানে আমাদের তো পাকিস্তান ছিল এটা। তো পুরো পাকিস্তানের যেগুলো ইন্ডিয়ান ছবি আসতো সেগুলো দেখতাম, তারপরে পুরো পাকিস্তানের ছবি দেখতাম। আগ্রহ ছিল যে সিনেমা করব, কিন্তু আমি সিনেমার ইয়েটা জানতাম না, কিছুই জানতাম না যে সিনেমা কীভাবে করতে হয়। না জানার ফলে আমি চেষ্টা করলাম যে সিনেমার ইয়েতে কিভাবে যাওয়া যায়। তো নাটক যাদের সাথে করি ঢাকায় এসে, তারা দেখি অনেকেই সিনেমার সাথে ইনভলভ। আচ্ছা আচ্ছা। তো ইতিমধ্যে কয়েকজনের নাম বলতে হয়, সেটা হলো যে মেজবানানার থ্রুতে মেজবা সাহেব মারা গেছেন উনি, আমি তার রুহের মাগফিরাত করি। উনি আমাকে বলতেন যে মঞ্চে মঞ্চে তখন দেখতাম ওই নারায়ণ চক্রবর্তী, তারপরে তখন আরও পরিচয় হলো রানী সরকার ইত্যাদি ইত্যাদি, আরও অনেকেই, অনেক প্রবীণ আর্টিস্ট যারা ছিল তারা মঞ্চে অভিনয় করে। আনু ভাইও কেবল আসছে, আমজাদ ভাইও কেবল আসছে। তা আমিও মানে ওই ধারাবাহিকভাবে আসার জন্য অনেক রকমের চেষ্টা করলাম। তো নাটকে যে কাজ করি সেটা হলো প্রম্পট করি, কখনো স্ক্রিন টানি। তখনকার যেরকম ছিল যে জুনিয়ররা আসলে যেগুলো করতো সেগুলোই করি। কিন্তু একদিন ফাতেল ওয়ানি সাহেব আমাকে জিজ্ঞেস করলো, তো তুমি লেখাপড়া কতদূর করেছো? আমি বলার পরে বলে যে তুমি লেখাপড়া করে নাটকে অভিনয় করতে চাও, তো এগুলো করো কেন? আমি বললাম না, এটা তো আমাকে বলছে যে এইভাবেই শুরু করতে হবে, শুরু করছি। বলে ঠিক আছে, দেখা করবে। তো সেই সময় আলী মনসুর সাহেবের সাথে দেখা হলো, তারপরে অনেকেই আরও অনেক প্রবীণ লোকের সাথে দেখা হলো। তারপরে এইভাবে করতে করতে শুরু হয়ে গেল। যখন এখানে ইন্ডাস্ট্রি স্টার্ট হয়ে গেল, তখন ঠিক আমি এটার সাথে যোগাযোগ রাখতে পারতেছি না ঠিক মতো। ইন্ডাস্ট্রি শুরু হয়ে গেছে, এই সময় আমি তো মানে আমাকে কেউ চেনেও না, আমি ওইভাবে ইয়ে করি না। আমি শুনলাম, হ্যাঁ, তো আমি চিন্তা করলাম ধারাপাত সিনেমা তো আমজাদ হোসেনের লেখা ধারাপাতটা, তো সেই কারণে মনে করলাম যে তার সাথে দেখা করি। তার সাথে আমার মানে স্কুল জীবনে যে দেখা হয়েছে, তারপরে গ্যাপ, আর দেখা হয়নি। সেও আমাকে দেখে একটু বিস্মিত হলো। আর সে তখন মনে করতো যে সে তো ফুল ফ্লেজেড একজন অভিনেতা, আবার স্ক্রিপ্ট রাইটার, আবার এখানে সেখানে যায়। সেই কারণে আমি মনে করলাম যে উনি ঠিক ওইভাবে অ্যাপ্রিসিয়েশনটা আমাকে দিতে পারলো না, কারণ ওনার সাথে ওনার একটু বন্ধুবান্ধবের এরিয়াটা হলো ওনার সিনিয়র যারা, তাদের সাথে। তো এক পর্যায়ে গিয়ে আমি মনে করলাম যে ঠিক আছে, দেখি মানে কারোর সাথে যোগাযোগ করা যায় কিনা। তো সেই সময়ে আমি রবীন্দার সাথে পরিচয় হলো, রবীন ঘোষ। রবীন্দার সাথে পরিচয় হওয়ার পরে থেকে ঝর্ণাদিকে পাইলাম। এই করে করে শিল্পীদের মাধ্যমে আমার চলচ্চিত্রে আসা। আর আমার মূলত আতা ভাইয়ের সাথে দেখা হলো যে আমার এক কাজিন ছিল, উনি মানে অলরেডি চলচ্চিত্রে অভিনয় করে ফেলছেন। তো সেই যোগাযোগের মাধ্যমে, মানে আমি জানতাম না উনি চলচ্চিত্রে অভিনয় করে ফেলছেন, উনি আমাকে কখনো বলেননি। সেই কাজিন, উনি চাকরি করতেন মানে টেলিফোনে, কিন্তু এই যে কারদার সাহেবের ছবিতে উনি আতা ভাইয়ের সাথে অভিনয় করছে। সেই থেকে আতা ভাই আমাকে জিজ্ঞেস করলো যে তুমি মানে আসছো, তোমার কে কে পরিচিত আছে বা কোথায় থাকো? তখন আমি বললাম যে বিএস নাহার, উনি আমার বোন। হ্যাঁ, কি বলো, বিএস নাহার তোমার বোন? এ যে কারদার সাহেবের কথা বললে তো তখন এ যে কারদারের ছবিতে অভিনয় করছে, আতা ভাই সেই ছবিতে আর্টিস্ট। তো সেগুলো অনেক অনেক স্মৃতি বলতে হবে তোমাকে, সেগুলো না বলে আমি সংক্ষেপ করি, একটু সংক্ষেপে আসি।
তারপরে আমি একটা সময় মনে করলাম যে এইখানে যেহেতু চেনা পরিচিত আর ইন্ডাস্ট্রি এত ইনফ্লেশন করে নাই, এত বড় হয় নাই, হ্যাঁ তো সেই কারণে আমি মানে একসময় মনে করলাম যে আমি চাকরি করি এবং আমার তো টাকা পয়সার উৎস লাগবে। জি জি টাকা পয়সার উৎসের সাথে তো আমি তখন দেখলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তখন আমাদের দেশে শুরু হয়েছে। হ্যাঁ সেই সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আমি ইন্টারভিউতে গেলাম। বন্ধু বান্ধব অনেকেই বললো যে তুমি মানে এটার পিছনে ঘুরো, কিন্তু এটা কিছু না করলে তুমি তো করতে পারবে না। পরে ওখানে ইন্টারভিউ দিলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আমার চাকরি হলো এবং জি ট্রেনিং তখন হয়তো ফিলিপাইন মানে ওই সমস্ত, তারপরে মেনিলাতে মানে ট্রেনিং 3 মাসের কোর্স। তারপরে মেনিলা গেলাম, মেনিলাতে ট্রেনিং দিয়ে এসে তারপরে দেখলাম যে চাকরি হলো একটা সীমাবদ্ধতা। তখন আমার এক মামা ছিল, আমার মার কাকাতো ভাই, সে আমার সাথে পরীক্ষা দিচ্ছে। সে মানে ওই মানে আমি যেই সাবজেক্টের উপরে পরীক্ষা দিছি উনি অন্য সাবজেক্টের উপরে পরীক্ষা দিচ্ছে, ইনসেকটিসাইডের উপরে, সে ওইটার চিফ হয়ে গেল। আর আমি এইদিকে আসলাম মেলোলজিতে। তো এখানে আবার ওই যে আমার কয়েকজন ডাক্তার, হায়দার, ডেভিড পেইন, মানে এরা যারা আমেরিকান লোকজন ছিল, আবার ডাক্তার হায়দার আমাকে খুব, আমার রেজাল্ট ভালো হওয়ার কারণে এবং ট্রেনিংয়ে আমি বোধহয় 33 জনের ভিতরে আমি 3 নম্বরে ছিলাম, যেই কারণে আমার চাকরিটা অনেক সহজলভ্য হয়ে গেল এবং চাকরিটা কনফার্ম হয়ে গেল। তো সেই সময় 360 টাকা বেতন আমার খুবই হ্যান্ডসাম অ্যামাউন্ট। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো সেই হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে তার চাকরি শুরু করলাম। চাকরি করলে আমাকে পোস্টিং এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে এরকম করে, তখনও লোক কম। তো এক সময় আমাকে রাজশাহী তখন ডিভিশন কয়েকটা করছে, রাজশাহী ডিভিশনাল হেডকোয়ার্টারে আমাকে ট্রান্সফার করলো, যে ওখানে লোকের দরকার, তুমি যাও ওখানে, মানে একজন এক্সপার্ট লোক দরকার। আর আমি স্যারকে বললাম, মানে হায়দার স্যারকে বললাম, ডাক্তার হায়দারকে বললাম যে আমি স্যার ঢাকায় থাকবো, আমাকে পোস্টিং দিয়ে না। সেগুলো লং কোর্স। তারপরে মানে ডাক্তার এক সময় আমার মনে হলো যে মানে এই চাকরি করলে আমি আর কিছু করতে পারবো না, কারণ মানে আমি চাকরি করে ফেরত আসার পরেও বিভিন্ন জায়গায় আবার দেখা যায় যে এটার উপরে ওয়ার্কশপ হয়, গ্রামের থেকে লোক এনে ট্রেনিং দেওয়া হয়, ইত্যাদিতে পার্টিসিপেট করতে হয়, ওখানে আবার লেকচার দিতে হয়, হোয়াট ইজ দ্য মেটোলজি এবং দ্য ডেফিনেশন অফ দি মসকুইটোস, এই সমস্ত ব্যাপারটা যেগুলো মানে আমার কখনোই ছিল না। আপনার চলচ্চিত্র সহকারী পরিচালক হিসাবে কাজটা করছেন। তারপরে আমি একটা সময় মনে করলাম যে না, এখানে একনিষ্ঠভাবে থাকা যাচ্ছে না। পরে একটা সময় গেছি বাড়িতে, আব্বা আমার সাথে শেয়ার করে না কোনো কিছু। তারপরে মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আর কিছু টাকা জোগাড় করে এখানে যেহেতু ফ্লারিশ হয় নাই, তারপরে চলে গেলাম করাচিতে। ওখানে গিয়ে দেখি তখন মুবিন ওখানে ক্যামেরায় কাজ শিখতে গেছে। আপনি? না, মুবিন, ক্যামেরাম্যান মুবিন। আচ্ছা আচ্ছা ক্যামেরায় শিখতে গেছে। এইখান থেকে আর একটা ছেলে গেছে কামাল, এরা সব 16 ফেডারেল এরিয়ায় থাকে। ওইখানে আলটিমেটলি জামান ভাইয়ের সাথে দেখা হইলো, সিবি জামান, আতা ভাইয়ের সাথে কাজ করে সে। এই স্যুট করে তো সব কাজের পরে আমার একটা জায়গা হলো, যায় আমি দেখলাম যে কোনোখানে সুযোগ পাই না। ওরা সবাই বললো যে তুমি সাউন্ডের কাজ শিখো। তো সাউন্ডের ওখানে গেলাম, সবাই তো ওখানে পাকিস্তানের সব উর্দুতে কথা বলে। তো একজন আমাকে বললো যে, একজন আমাকে ফটকে একটু গালি দিল, বললো যে বাঙালি কাবুল চাই ধরো। আমি ওই দিন সাউন্ডের যে চিফ ছিলেন ওনাকে বললাম যে স্যার আমি আর চাকরি করবো না, আমি আর উর্দু বলি না তোমাকে, এখন উর্দুতে তাকে না করলাম। আরেকজন আমাকে সাজেস্ট করলো যে ক্যামেরাতে কাজ করো। ক্যামেরায় কয়েকদিন কাজ করলাম, ক্যামেরায় কয়েকদিন কাজ করার পরে দেখলাম যে না, এটাও আমার না। আমি ইতিমধ্যে ফলো করতেছি অ্যাকচুয়ালি যে পারসেপশন মানে কোন দিকে, মানে একটা লোক সব কিছু বলে, সেটা হলো ডিরেক্টর, উনি যেটা বলে সেটাই। তো আমি চিন্তা করলাম এটার ধারাবাহিকতা কি। তখন আমি শুনলাম যে এটা ধারাবাহিকতা হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডিরেক্টর হবে। তো আমি ওখানে চেষ্টা করলাম, অনেক নাম করা 2 জন ডিরেক্টরের সাথে দেখা করে তাদের সাথে কাজ করতে শুরু করলাম। বাট দে আর অল উর্দু স্পিকিং। একটা সময় এখান থেকে যখন ওখানে যায় সমস্ত ফিল্ম ডেভেলপ করা, যে বাংলাদেশের সিনেমা হবে না, তখন এই সাইফুদ্দিন ভাইয়ের ফ্যামিলি এবং জব্বার সাহেবের সাথে দেখা হয়ে গেল। আমি দেখলাম যে আমার একটা ইগো ভ্যানিটি আছে যে এখানে আইসা, পরে চিন্তা করলাম না, এখানে আমাকে বোধহয় হবে না। তারপর আমি 9 মাসের মাথায় আবার এখানে চলে আসলাম। আসার পরে আবার বেকার। তো বেকার জীবনে যেটা হয় বোঝোই তুমি, তো বেকার জীবনে তো বোনকে দেখতে গেছি, ওইখানে এক ভদ্রলোক আমাকে বললো যে
আপনার সাথে একটা লোক ঢাকা থেকে দেখা করবে, আপনাকে অমুক জায়গায় চলেন। তো দেখলাম সেটা হলো আমার বন্ধুর বাবার বাসায়। ওনাদের আবার একটা তখন একটা ছোট্ট মোটো বিড়ি ফ্যাক্টরি আর যে ইয়েটি, কিন্তু ওনাদের প্রপার্টি অনেক। তো গিয়ে দেখলাম যে ওখানে ওই ভদ্রলোক আসছেন, উনি ফিল্মের ডিরেক্টর। জি জি। নাম কি ছিল ওনার? A.H. খান। জি। কথায় কথায় পরিচয় হইতে হইতে ওনার পরিচয় পেলাম যে উনি বিএস নাহার, যে আমার বোনকে সেকেন্ড ম্যারেজ ওনার সাথে হয়েছে। জি। তখন তো তাহলে ওনার শালাক হয়ে গেলাম আমি। হ্যাঁ 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 তখন আবার বউ নামে একটা ছবি স্টার্ট হইলো। হ্যাঁ। ওই থ্রুতে শেখ আলী মনসুর, আলী কাউসার, ইনারা সবাই আমাকে চিনি। উনি দেখলো যে আতাবাই থেকে শুরু করে সবাই আমাকে চিনি। একটা সময় ওই যে কাছে কাছে গেছিলাম, তো সেখানে নাসিমা খান যে ছিলেন উনিও মানে নায়িকা হিসেবে আমাকে চেনেন, ঝর্ণা দিয়ে আমাকে চেনে। মানে সেই সময় সবাই মানে আমার পিছনে একটা সার্টিফিকেট সবাই বললো যে না, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটার ব্যবহার ভালো, ছেলেটা লেখাপড়া জানে। আমি সবসময় মনে করতাম কি নিজেকে মেনটেন করি ওইভাবে, যারা সিনিয়র আছে তাদেরকে একটা রেসপেক্ট করি আমার জায়গা থেকে। কারণ আমি যতটুকু জানি ওইটুকু থেকে আমাকে যেন তারা মনে করে না যে আমি একটা ওরকম ছেলে যে আইসে ওনাদেরকে কোনো ডিস্টার্ব করতেছে। আমি কাউকে ডিস্টার্ব করতাম না, মনে করতাম যে ঠিক আছে। ওস্তাদ, আপনি কতগুলো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন? সেটা প্রায় 40-50 হয়ে যাবে। 40-50টা চলচ্চিত্রে? হ্যাঁ। আমি উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলেন। উল্লেখযোগ্য আমার তো শুরু করতে হয় ক্যাপ্টেন সাহেব, জি। মুস্তাহিজ ভাই, তারপরে আজিজুল সাহেব, তারপরে কামাল ভাই, তারপরে না জহির ভাইয়ের ইউনিটের আমি ছিলাম, কিন্তু জহির ভাইয়ের সাথে সরাসরি জহির ভাই আমাকে ওইভাবে কিন্তু না, আমি কাজ করতাম। তো আমি কাজ করতাম হলো কি জহির ভাইয়ের ইউনিটে যে মুস্তফা আমার দেশেরই ছিল, সে ছিল, তারপরে বাচ্চু সাহেব, তারপরে মুস্তফা মাহমুদ, এদের সাথে আমার একটা বন্ধুত্ব ছিল। মানে ধীরে ধীরে বন্ধুত্ব হয়েছিল আর কি, আড্ডা মারতে মারতে বন্ধুত্ব হয় না, ওনারা সিনিয়র। তো সেই ক্ষেত্রে মানে জহির ভাইয়ের সামনে একদিন বললো যে জহির ভাই তাকাইতে যায় তো সালাম দিলেও এরকম করে চলে যায়। আপনার প্রথম নির্মিত চলচ্চিত্র কোনটা? আমার নির্মিত চলচ্চিত্রের ভিতরে আবার ইতিহাস আছে, ইতিহাসটা তোমাকে বলি না, বলে আগের নামটা বলি। আমার প্রথম নির্মিত ছবি হলো মুক্তি, যেটা হলো সেটা হলো যে মাটির পুতুল। মাটির পুতুল। আপনার সর্বমোট কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন? সর্বমোট এই পর্যন্ত আমার নিজের নির্মিত 6টা ছবি। 6টি। আপনার এই 6টি চলচ্চিত্র উল্লেখযোগ্য আর কি কি সিনেমা, এগুলোর নাম? এইটা তোমাকে বলি। এরপরেই আমি একটা স্ক্রিপ্ট করলাম বংশধর। বংশধর দি রিজেনারেট অফ দি পিপল, আমরা কোথায় যাচ্ছি। এই রিজেনারেশন করতে গিয়ে আমি দেখেছি যে একই ফ্যামিলিতে মানুষ জন্মায়, একই হাড়ির ভাত খায়, একজন মানে একই মায়ের সন্তান, একজন চোর হয়ে যায়, একজন খারাপ হয়ে যায়, একজন নষ্ট হয়ে যায়, আর একজন আদর্শ মানে পিতামাতার আদর্শে বড় হয়। এই দুইজনের ভিতরে একটা কনফ্লিক্ট, এবং সোসাইটিতে এই কনফ্লিক্ট তখন চলতেছিল। ছবিটার নাম কি ছিল? বংশধর। বংশধর। এখানে কাস্টিং কি ছিল? কাস্টিং ছিল ইলিয়াস কাঞ্চন, রোজিনা, মানে আব্দুল মামুন, দারাশি, ওটাও অনেক 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 স্টার ছিল। ওইটাও প্রডিউসারদের শেষের দিকে ফাইন্যান্স নাই। আচ্ছা। পরে আমার একটা ছোট্ট জায়গা কিনেছিলাম চাকরি বাকরি করে, ওই তোমার ইয়েতে রামপুরা টেলিভিশনের ওখানে। আমি তো রামপুরাতেও মানে একটা সময় মানে টেলিভিশনের সাথে সংযুক্ত ছিলাম, রেডিওর সাথে সংযুক্ত ছিলাম, সেগুলো আর তোমার এর মধ্যে আসে না। তো ওই ছবিটা শেষের দিকে এসে টাকার জন্য হয় না। আমি 33,000 টাকা দিয়ে জমিটা কিনেছিলাম, পরে 86,000 টাকা দিয়ে কোনো রকম একটা আনা করে ছবিটা নিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, মানে ঠিক শেষ মতো, মানে যেহেতু প্রডিউসারের কোনো ইয়ে ঠিক নেই, এফডিসিতে অনেক দেনা পাওনা, গ্যারান্টার নাই, অনেক দিন বাসি হয়ে গেল ছবিটা, ছবিটা রিলিজ করতে পারছি না। আচ্ছা। আমরা কয়েকজন মিলে করছিলাম, তো পরে টাকা আর ওরকমভাবে জোগাড় হলো না। কিছু কিছু ইয়ে করে, কিছু কিছু কম্প্রোমাইজ করে ছবিটা রিলিজ করেছি। পরে তারপরে একদিন আমি এমনিতেই অন্য সিনেমার জন্য স্ক্রিপ্ট করে ইয়ে করেছি। তো সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে তাকিয়ে, ডাইরেক্ট লেন্সে তাকিয়ে। দর্শকদের কাছে আমার কিছু চাওয়ার নেই, আমি দর্শকদের কাছে যা চেয়েছিলাম সবই পেয়েছি। এখনও আমার বিশ্বাস আছে যে আমার যথেষ্ট বয়স হয়েছে, যদি আমার সার্টিফিকেটের এজ ধরি তাহলে আমার বয়স এই ডিসেম্বর পার হয়ে গেলে 80 হবে। 80 বছর বয়সে যে আপনি ছবি নির্মাণ করেন, এটাই তো আমি দর্শকদেরকে বলবো যে
আপনারাই মানে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম উৎসই আপনারা। চলচ্চিত্র আপনারা চলনে বানাই আপনাদের জন্য, আপনারা না দেখলে চলচ্চিত্র, এখন যেহেতু সিনেমা হল নাই, চলচ্চিত্র সেইভাবে নাই, সেইভাবে শুটিং নাই, আপনারা নিয়মিত সিনেমা দেখেন, সিনেমাকে প্যাট্রোনাইজ করেন, সিনেমার হলে যান, হলে যাওয়ার প্র্যাকটিস করেন। এখন তো সিনেমা হল আরও আধুনিক হয়ে গেছে। সেজন্য আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যে সিনেমার একেবারে পৃথিবীতে ধ্বংস হয়ে জানি, বাংলাদেশে যেরকম হয়েছে পৃথিবীর অনেক দেশে এরকম হয়েছে। আবার এটার উত্থান পতন মানে চড়াই উতরাই সব জায়গায় আছে। এই চড়াই উতরাইয়ের মাঝখানে আপনারাই আমাদের ভালোবাসার জায়গা, এবং আপনারা উৎসাহ দিলে আবার নতুন সিনেমা তৈরি করবে এবং নতুন প্রজন্ম আসবে। আমি না থাকতে পারি, কিন্তু সিনেমা থাকবে, মানে বিশ্বজুড়ে সিনেমা থাকবে, সেখানে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। আমি মনে করি যে টেলিভিশন বাক্সের ভিতরে সিনেমাকে বন্ধ করা ঠিক হবে না। টেলিভিশন ওটা আলাদা মিডিয়া, সিনেমা আরেকটা মিডিয়া, এবং মানে রেডিও আরেকটা মিডিয়া। সুতরাং সমস্ত মিডিয়াকে আপনি যদি এখন গুলায় ফেলেন তাহলে দর্শক তৈরি হবে না, আর ঘরের ভিতরে থেকে আসলে সিনেমাকে দেখা যায় না। সিনেমা দেখতে যেরকম ওয়াইড স্ক্রিন আজকে আপনার সামনে আসছে, আপনি বিস্তারিত জানতে পারেন। অবশ্য তেমন আপনারা হয়তো বলতে পারেন অনেক কমপ্লেন যে তেমন কোনো সিনেমা হচ্ছে না, আমাদের মতো করে সিনেমা হচ্ছে না, কিন্তু সেই সাথে সাথে আপনাকে ভাবতে হবে যে প্রজন্মও পরিবর্তন হয়েছে। রাইট। সেই প্রজন্মের পরিবর্তনে তাদের চাহিদা অনুযায়ী এখন সিনেমা বানাচ্ছে। এখন যারা আসতেছে মেকার, তারা এই প্রজন্মের কথা ভেবেই সিনেমা বানাচ্ছে। সুতরাং সেখানে কারো দায়বদ্ধতা নেই। সেটাও দেখেন কী ধরনের টেস্ট আছে সেই সিনেমায়। সেটা দেখতে শুরু করলে দেখবেন যে ওটার ভিতরেও আরেক ধরনের টেস্ট রয়েছে। সুতরাং আগে হয়তো পান্তা ভাত খেয়ে স্কুলে গেছি আমরা, আর এখনকার ছেলেরা পরোটা ডিম নিয়ে স্কুলে বসে থাকে। সুতরাং এই টাইম ট্রানজিশনের ভিতরে আপনারাও পরিবর্তন হয়েছেন, আমরাও পরিবর্তন হব, কিন্তু পরিবর্তিত সময়ে আপনাদের জন্য অনেক সুন্দর উপহার আছে, অনেক ভালো ভালো সিনেমা যেরকম বিশ্বে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, আমাদের পাশের দেশে সিনেমা হচ্ছে, সেগুলোও দেখতেছেন আপনারা। তো টেলিভিশনটা দেখে যদি হলে দেখেন তাহলে বিনোদনটা বেশি পাবেন, এটা আমি আশা করি। আপনারাই সিনেমাকে বাঁচিয়ে রাখবেন, এই কথা আপনাদেরকে অনুরোধ জানালাম। যে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো, সিনেমা হলে গিয়ে আমাদের সিনেমা দেখেন, নতুন নতুন ছেলে মেয়েদের সিনেমাগুলো দেখেন, তারা অনেক ভালো করার চেষ্টা করতেছে, সিনেমাকে বর্তমান সময়ের উপযোগী করে চেষ্টা করতেছে, যে আপনাদের মনোগ্রাহী হয়, আপনাদেরকে বিনোদন দিতে পারে সেরকম সিনেমা বানানোর জন্য তারা চেষ্টা করছে। আপনাদের কাছে আমাদের সিনেমার ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের মতামতের ভিত্তিতে তৈরি হবে সিনেমা। আপনারা দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার হলমুখী হন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর ভাইয়ের কথা কি বলবো, উনি সিনিয়র, আমাদের ওস্তাদ মানুষ। এই যে আমি অত্যন্ত কৃতজ্ঞ, মানে দিন ইসলামের কাছে সে মানে অনেক দিন যাবৎ আমাকে বলতেছে যে ভাই আপনার কয়েকটা কথা আমি দর্শককে জানাতে চাই। জীবনী, ভাইয়ের জীবনী। তো আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা যায়, দিন মোহাম্মদ মানে কিছু আমার কৃতজ্ঞতা, এটা এই জেনারেশনের একজন পরিচালক, একজন মানে ক্যামেরাম্যান, একজন মানে তার নিজস্ব একটি সিনেমা বানানোর জায়গা আছে, সেইখানের থেকে সে আমাদের পিছে ঘুরে আমাদের কাছ থেকে নিতে চায় যে সিনেমা বানানোর পরিকল্পনা কী, সিনেমা কী বানাবে, কী বানালে। ইতিমধ্যে তার একটা সিনেমা হয়েছে, অনেক সুন্দর সিনেমা, 2টা সিনেমা হয়েছে, 2টা সিনেমাই আপনাদের। সুতরাং আমি বলবো যে আমরা যদি এরকম বলি যে আমরা যদি কাউকে ওইভাবে সম্মান না করি পরস্পর, তাহলে কিন্তু সম্মানের জায়গাটা আস্তে আস্তে নষ্ট হবে। আমার মানে অনেক অনেক কৃতজ্ঞতা দিন ইসলামের কাছে, এবং সেই সাথে আমি বলি যে ইনাদেরকে ধরে রাখেন, তাহলে আগামী প্রজন্মে আপনাদের জন্য সিনেমা ইনারা তৈরি করবে। আমি দিন ইসলামকে বলবো যে তুমি সুন্দর করে সুন্দর সিনেমা দর্শকের জন্য বানাও, অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি যেদিন মরে যাবো সেদিন আমার জানা যায় তুমি আইসো। ইনশাল্লাহ। উস্তাদ আপনি কি বললেন, আল্লাহ আপনার হায়াত আরো বৃদ্ধি করুক। আপনি সম্মানিত একজন পরিচালক এবং বিজ্ঞ গুণী মানুষ। আপনাদের দোয়াই আমাদের কাছে সবচেয়ে বড়। আর দর্শক, আমার মনের কথাগুলো সব আমার ওস্তাদ বলে ফেলেছে, এখানে আর নতুন কিছু বলার নাই। কিন্তু একটি কথা অবশ্যই, ওস্তাদও আপনাদেরকে অনুরোধ করেছে সিনেমা হলে এসে চলচ্চিত্র দেখার জন্য, আমিও করলাম। কারণ সিনেমার দর্শকরাই হচ্ছে সিনেমার প্রাণ। আপনারা যদি চলচ্চিত্র না দেখেন তাহলে আমাদের ওই ছবি বানিয়ে কোনো লাভ নেই। আর ওস্তাদ যেহেতু বললো, আমি আমার হৃদয়ের স্থল থেকে বলতে পারি যে চেষ্টা করবো সবসময় ভালো চলচ্চিত্র নির্মাণ করার জন্য। আর আপনারা তো জানেন যে আমাদের ছবির বাজেট অনেক কম হয়। ওস্তাদ যে বাজেটে ছবি বানাইছে, এটা দেওয়া বাইরের দেশের একটা গানের শুটিংও হয় না। আমরা যে বাজেটে ছবি বানাই সেগুলো দিয়ে আসলে গানের একদিনের শুটিং খরচ বম্বে বা হলিউড ওদের। আমরা যে ছবি বানাইতে পারি এটা কিন্তু বিশাল ব্যাপার এই অল্প খরচে। আমাদের দেশ ছোট, বাজার ছোট, আমরা হয়তো ওইরকম বই বিশ্বে যাইতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি, আমাদের ইয়াং জেনারেশন চেষ্টা করছে।
এই কারণে আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা সিনেমা হলে এসে চলচ্চিত্রগুলো দেখুন এবং আমাদের এই সিনে ল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ডিরেক্টর এবং টেকনিশিয়ানদের জীবনযাত্রার গল্প শুনুন এই চ্যানেলে। আসসালামু আলাইকুম।